একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি অর্গানিক কেমিস্ট্রি রিঅ্যাকশনস অফ অ্যালকিন এন্ড অ্যালকাইন নিয়ে। গত ক্লাসে আমি অ্যালকিনের রিঅ্যাকশন মার্কভ-নিকোভ রুল এবং অ্যান্টি মার্কভ-নিকোভ রুল সম্পর্কে পড়েছি। সেটাও অ্যালকিনের একটা রিঅ্যাকশন, কিন্তু অ্যালকিনে আরও অনেক রিঅ্যাকশন আছে। অ্যালকিন এবং অ্যালকাইন একই ধরনের রিঅ্যাকশন শো করে। কেন? দুজনেই আনস্যাচুরেটেড কম্পাউন্ড। আনস্যাচুরেটেড কম্পাউন্ড বিকজ they have double bond এবং triple bond, or double bonded এবং triple bonded hydrocarbons are unsaturated carbon। এবং আজকে দেখো আমরা রিঅ্যাকশনস অফ অ্যালকিনের ব্রোমিন এডিশন অফ ব্রোমিন টেস্ট এবং বেয়ার্স টেস্ট বা অক্সিডেশন অফ অ্যালকিন এন্ড অ্যালকাইন, অর্থাৎ এবং এটা মাইল্ড অক্সিডেশন, ফুললি অক্সিডেশন না, মাইল্ড অক্সিডেশন বলা যায় এটাকে। মাইল্ড অক্সিডেশন, মাইল্ড অক্সিডেশনের কারণে এটা আংশিক অক্সিডেশনের কারণে এটা এই রিঅ্যাকশনটা শো করে। ফুললি যদি অক্সিডাইজ করে ফেলে এটা কম্পাউন্ড চেঞ্জ হয়ে যায়। তো এডিশন অফ ব্রোমিন দেখো, প্রথমে এডিশন অফ ব্রোমিনের রেড কালার আমরা জানি, ব্রোমিনের রেড কালার কালারলেস হয়ে যায়, সেটা অ্যালকিনে আর অ্যালকাইন দুটোতেই অ্যাড করার ফলে। তো প্রথমে দেখো প্রোপিন নিয়েছি, ব্রোমিন অ্যাড করো, তাহলে ব্রোমিনের কার্বন কার্বন ডাবল বন্ডের দুই কার্বনে দুটো ব্রোমিন অ্যাড হয়ে যাবে, অর্থাৎ এখানে একটা CH আছে ব্রোমিন, অর্থাৎ কি হবে 1,2 ডাইব্রোমোপ্রোপেন। আনস্যাচুরেটেড অ্যালকিন স্যাচুরেটেড অ্যালকেনে কনভার্ট হচ্ছে কিন্তু ব্রোমিন এডিশনের মাধ্যমে। অর্থাৎ এখানে ব্রোমিনের রেড কালারটা কালারলেস হয়ে যাবে, এখানে রেড কালারটা কালারলেস হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা যে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন সেটা প্রমাণ করার একটা বিক্রিয়া। এখানেও দেখো প্রোপাইন নিয়েছি, তুমি যদি ইথিন ইথাইন নিয়ে কাজ করো বা অন্য যে কোনো অ্যালকিন অ্যালকাইন নিয়ে কাজ করো না কেন, কার্বন কার্বন ডাবল বন্ড বা কার্বন কার্বন ট্রিপল বন্ডের দুই কার্বনে ব্রোমিন অ্যাড হবে। এখন যদি আমি ট্রিপল বন্ড নিয়ে কাজ করি তাহলে দুই অণু বা 2 moles bromine is added to this alkyne, that means 1,1,2,2 tetrabromopropan তৈরি হবে। জাস্ট শুধু প্রোপিনের ক্ষেত্রে 1,2 ডাইব্রোমোপ্রোপেন, কিন্তু এই ক্ষেত্রে 2 মোল ব্রোমিন অ্যাড হওয়ার কারণে তোমার 1,1,2,2 টেট্রাব্রোমোপ্রোপেন তৈরি হবে, অর্থাৎ 2 মোল ব্রোমিন অ্যাড হবে। যদিও এখানে দেখো এটা মোর রিঅ্যাকটিভ দেন মানে অ্যালকিন ইজ মোর রিঅ্যাকটিভ দেন অ্যালকাইন, বাট অ্যালকাইন অ্যাকসেপ্ট মোর ব্রোমিন, অর্থাৎ 2 moles ব্রোমিন, বাট অ্যালকিন অনলি 1 mole ব্রোমিন টেক্স, অর্থাৎ অনলি 1 mole ব্রোমিন এডিশন হচ্ছে। তো এই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে আসলে অ্যালকেন তো এই রিঅ্যাকশনটা শো করবে না, কিন্তু অ্যালকিন অ্যালকাইন শো করে, বাট অ্যালকিন হচ্ছে 1 মোলের সাথে রিঅ্যাকশন শো করে আর অ্যালকাইন হচ্ছে 2 মোল সাথে রিঅ্যাকশন শো করে। আমরা যদি হাইড্রোজেনেশন রিঅ্যাকশন অলরেডি দেখে আসছি, এই অ্যালকিন অ্যালকাইন উভয়ই হাইড্রোজেনেশন রিঅ্যাকশন শো করে। সেখানে দেখছি 1 মোল হাইড্রোজেন অ্যালকিন অ্যাকসেপ্ট করে আর 2 মোল হাইড্রোজেন অ্যালকাইন অ্যাকসেপ্ট করে। সেখানে যেমন আমি যদি প্রোপিন বা প্রোপাইন নিতাম তাহলে তৈরি হয়েছিল কি প্রোপেন, দুটোই প্রোপেন তৈরি হবে, কিন্তু ও 2 মোল নেবে, ও 1 মোল নেবে, এবং এটা আমরা অ্যালকেন প্রিপারেশন রিঅ্যাকশনে দেখে আসছি। সুতরাং ওটাও কিন্তু একটা অ্যালকিনের রিঅ্যাকশন, যেহেতু ওখানে দেখছি তাই আমি আবার সেকেন্ড বার দেখালাম না। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি ব্রোমিনের রেড কালারটা কালারলেস হয়ে যাচ্ছে, তার ক্ষেত্রে প্রোপিনের ক্ষেত্রে প্রোপাইনের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে, অর্থাৎ ও যদি এক ড্রপকে তোমার 1 ড্রপ যদি ব্রোমিন সলিউশনের কালারলেস করে দেয় তাহলে ও 2 ড্রপকে কালারলেস করে দিবে যদি সমপরিমাণ আমরা নিই। সুতরাং এইভাবে আমরা পৃথক করতে পারি যে দুইটাই তো কালারলেস করতেছে, তাহলে কোনটা অ্যালকিন কোনটা অ্যালকাইন আমরা অ্যামাউন্ট দেখে কালারটা মানে কম্পাউন্ডটা আলাদা করে ফেলতে পারি। এরপর দেখো বেয়ার্স টেস্ট বা মাইল্ড অক্সিডেশন অফ অ্যালকিন এন্ড অ্যালকাইন। তো এই বেয়ার টেস্টে কি করা হয়, দেখো পটাশিয়াম পারম্যানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড নেওয়া হয়। পটাশিয়াম পারম্যানেট পটাশিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করে ন্যাসেন্ট অক্সিজেন প্রোডিউস করে। এই ন্যাসেন্ট অক্সিজেন এবং ওয়াটারের সাথে সে যখন করে অ্যালকিনের সাথে বিক্রিয়া করে দেখো গ্লাইকল তৈরি করে, এটা হলো ইথিলিন গ্লাইকল। যদি আমি প্রোপিন নিতাম প্রোপিলিন গ্লাইকল, যদি আমি বিউটেন নিতাম বিউটিলিন গ্লাইকল, এইভাবে তৈরি হতো। এটা হলো বাণিজ্যিক নাম, কিন্তু এটা ইথান 1,2 ডায়ল, ইথান 1,2 ডায়ল। দেখো 1,2 তার মানে ইথেন যৌগটা আর দুইটা অ্যালকোহল থাকার কারণে ইথান 1,2 ডায়ল, প্রোপান 1,2 ডায়ল, বিউটান 1,2 ডায়ল, এইভাবে তৈরি হবে। অর্থাৎ অ্যালকিনের সাথে কার্বন কার্বন ডাবল বন্ডেড কার্বনের দুইটা সাইডে কি হবে, দুইটা ওএইচ ঝুলে পড়বে, অর্থাৎ দুইটা ওএইচ অ্যালকোহল গ্রুপ সুন্দর করে ঝুলে পড়বে। আর অ্যালকাইন হলে ডিফারেন্ট রিঅ্যাকশনস শো করবে, ডিফারেন্ট রিঅ্যাকশন। যদি তোমার কার্বন কার্বন ট্রিপল বন্ডের দুইটা কার্বনে যদি হাইড্রোজেন থাকে অর্থাৎ ইথাইন হয়, তাহলে দুইটা কার্বনই
কি হবে সি ডাবল এস কার্বক্সিল গ্রুপ তৈরি করবে। অর্থাৎ ইথাইনের যদি আমরা মাইল্ড অক্সিডাইজ করে থাকি তাহলে কি হবে অক্সালিক অ্যাসিড তৈরি হবে, অক্সালিক অ্যাসিড। আর যদি তোমার কার্বন কার্বন ট্রিপল বন্ডেড উভয় কার্বনে যদি এক কার্বনে যদি হাইড্রোজেন থাকে আর এক কার্বনে যদি অ্যালকাইল গ্রুপ থাকে তাহলে পরে সেই অ্যালকাইল গ্রুপ সহ সেই কার্বনটা অ্যাসিডে কনভার্ট হবে। আর সিএইচ যে কার্বন থাকবে একটা সিঙ্গেল কার্বন ট্রিপল বন্ডের সাথে হাইড্রোজেন সহ সেই কার্বন ডাই অক্সাইডে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ CH3COOH ইথানোয়িক অ্যাসিড এবং এই কার্বনটা কার্বন ডাই অক্সাইডে কনভার্ট হয়ে যাচ্ছে। আর যদি উভয় পাশে বড় গ্রুপ থাকে অর্থাৎ CH3C ট্রিপল বন্ড C CH2CH3 বা আরো কোনো বড় এবং মাঝখানে থাকে তাহলে উভয়ই অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ উভয় পার্ট ডাবল ট্রিপল বন্ডের উভয় পার্ট এই পার্টটাও অ্যাসিড হবে এই পার্টটাও অ্যাসিড হবে। যেহেতু এই কার্বনে কোনো হাইড্রোজেন নেই, যদি হাইড্রোজেন থাকতো ওই কার্বনটা কার্বন ডাই অক্সাইড হয়ে যেত, কিন্তু যেহেতু উভয় পাশে বড় অ্যালকাইল গ্রুপ আছে উভয়ই দেখো অ্যাসিডে কনভার্ট হয়েছে। এটা এই পার্টটা দেখো CH3COOH ইথানোয়িক অ্যাসিড আর এই পার্টটা CH3CH2COOH অর্থাৎ প্রোপানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড প্রোপানোয়িক অ্যাসিডে কনভার্ট হয়ে গেছে। তো এই হচ্ছে বিক্রিয়া। তো এই বিক্রিয়া দেখে আমরা কিভাবে বুঝবো যে এটা আনস্যাচুরেটেড, অর্থাৎ কিভাবে বুঝবো এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পিঙ্ক কালার, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পিঙ্ক কালারটা কালারলেস হয়ে যাবে। অর্থাৎ ও এই অ্যালকিন যে পরিমাণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের হচ্ছে তোমার যে পরিমাণকে তোমার সে কালারলেস করতে পারবে তার দ্বিগুণ পরিমাণ অ্যালকাইন করতে পারবে। এটা একটু খেয়াল রাখতে হবে। এবং অ্যালকাইনের প্রোডাক্টগুলো ডিফারেন্ট হবে, এটা আমরা সহজেই বিক্রিয়ার মাধ্যমে বুঝতে পারবো এবং এদের উপস্থিতিও আমরা সহজে বুঝতে পারি যে কিভাবে এই যে অ্যালকাইন ভেঙে গিয়ে এইভাবে মানে অন্য কম্পাউন্ডসে প্রোডিউস করে। তো দেখো বেয়ার টেস্টের মাধ্যমে আমরা দেখলাম যে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন কিভাবে আমরা উপস্থিতি প্রমাণ করতে পারি। যদি সেটা অ্যালকিন হয় তাহলে সেটাও সে পিঙ্ক কালার কালারলেস করে দিবে, অ্যালকাইন হয় পিঙ্ক কালার কালারলেস করে দিবে। এখানে ব্রোমিন কার্বন টেট্রাহাইড্রাইডের উপস্থিতি লাগে কিছুটা, ব্রোমিন সলিউশন রেড কালারটা কালারলেস করে দিচ্ছে। তো দিস ইজ দ্য আনস্যাচুরেশন টেস্ট অফ হাইড্রোকার্বন, বিশেষ করে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকিন এবং অ্যালকাইন ক্ষেত্রে। ওকে, এর আরো কিছু রিঅ্যাকশন আছে অ্যালকিন অ্যালকাইন, যেমন ওজোনোলাইসিস একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। গত ক্লাসে আমরা একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন মার্কোনিক ও অ্যান্টি মার্কোনিক লিখেছি। আজকে আমরা আরেকটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন দেখব, সেটা হচ্ছে ওজোনোলাইসিস অফ অ্যালকিন এন্ড অ্যালকাইন। Ozonolysis of alkene। প্রথমে আমরা অ্যালকিনের দেখি। যেমন দেখো আমরা যদি প্রথমে CH2 ডাবল বন্ড CH2 নিই প্লাস O3 যদি যোগ করি তাহলে কি তৈরি হবে ওজোনাইড যৌগ CH2 O O O। আমরা জানি O3 অ্যাকচুয়ালি O ডাবল বন্ড O আর মুক্ত যৌগ ইলেকট্রন একটা অক্সিজেনের সাথে এইভাবে থাকে। অর্থাৎ এই অক্সিজেনটা যেটা তোমার হচ্ছে কোঅর্ডিনেটেড বন্ডেড অক্সিজেনটা কি হয় দুইটা ডাবল বন্ডের মাঝখানে সংযুক্ত হয়ে যায়। আর এই অক্সিজেন দুইটা অক্সিজেন কার্বন পরমাণুর দুই পাশে এসে সংযুক্ত হয়ে যায়। তো এইভাবে তোমার হচ্ছে ওজোনাইড একটা ইন্টারমিডিয়েট ওজোনাইড যৌগ তৈরি করে। সেই ইন্টারমিডিয়েট ওজোনাইড যৌগটা পরে আমরা যদি জিঙ্ক দিয়ে আদ্র বিশ্লেষণ করি, হাইড্রোলাইসিস করি, একটু হিট দিই, হাইড্রোলাইসিস করি, অর্থাৎ H2 এর জিঙ্কের উপস্থিতিতে পানি দিয়ে যদি হাইড্রোলাইসিস করি, পানি অর্থাৎ ওয়াটার এখানে হাইড্রোলাইসিস হয়ে যাবে, হয়ে গেলে এই কম্পাউন্ড দুটো আলাদা হয়ে যাবে আর জিঙ্ক এই অক্সিজেন নিয়ে চলে যাবে। অ্যাকচুয়ালি এখানে আমরা ওয়াটার দিয়ে হাইড্রোলাইসিস করে ফেলতে পারতাম, অ্যালডিহাইড তৈরি হবে, কিন্তু অ্যালডিহাইড এই H2O তখন এই অক্সিজেন যুক্ত হয়ে পারঅক্সাইড তৈরি হবে, হাইড্রোজেন পারঅক্সাইড, যেটা পরে আবার অ্যালডিহাইডকে তোমার কি করবে অক্সিডাইজ করে ফেলবে, করে অ্যাসিডে কনভার্ট করে দিবে। অর্থাৎ অ্যাসিডে যেন কনভার্ট না হয় সেজন্য আমরা জিঙ্ক দিই। এই জন্য জিঙ্কটা কি করে জিঙ্ক অক্সাইড তৈরি করে। আর দুই পাশে দেখো CH2 তো HCHO, অর্থাৎ 2 মোলস HCHO এবং জিঙ্ক অক্সাইড গঠন করবে, এই 2 মোলস HCHO তৈরি হবে। আরেকটা আমরা খেয়াল করি, দেখো সবচেয়ে সহজ সুবিধা CH3 CH ডাবল বন্ড CH2, এটা যদি করি দেখো এটা দুইটাতেই মিথানল তৈরি হয়েছে, ফর্মালডিহাইড মিথানল তৈরি হয়েছে, কিন্তু এখানে দেখো দুইটা ভিন্ন কম্পাউন্ড তৈরি হবে। O3 প্রথমে দিলাম, তারপরে দেখো CH3 C, শুধু ডাবল বন্ডেড দুই কার্বনে যুক্ত তোমার CH দুইটা একটা অক্সিজেন প্রবেশ করবে আর দুইটা অক্সিজেন নিচে এইভাবে ঝুলবে। অর্থাৎ এটা একটা ইন্টারমিডিয়েট ওজোনাইড কম্পাউন্ড। এই ওজোনাইড কম্পাউন্ড আবার এর ভিতরে আমরা যদি দেখো জিঙ্ক
আর ওয়াটার দেই, জিঙ্ক ওয়াটার দিয়ে একটু হিট করি, তাহলে হাইড্রোলাইসিস হয়ে কি তৈরি হবে দেখো, প্রথম যৌগটা CH3CHO, দেখো CH3CHO, আর এটা CH2O মানে H2CO, তাহলে HCHO প্লাস HCHO প্লাস জিঙ্ক অক্সাইড তৈরি হবে, অর্থাৎ নরমাল প্রোডাক্ট তৈরি হবে। এটা দেখো ইথানল, এটা মিথানল। আমি কিন্তু এখানে একটা স্টেম সাজাইতে পারি, এটা আমি স্টেমের এই রিঅ্যাকশনটা দিয়ে এখানে x, এটা y দিলাম, XY আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন লেখো, XY তোমার কিভাবে তুমি সেপারেট করবা, হ্যাঁ, হুইচ ওয়ান ক্যান শো হাইড্রোফর্ম রিঅ্যাকশন বা হ্যালোফর্ম রিঅ্যাকশন, এই ধরনের অনেক ধরনের কোশ্চেন এখান থেকে থাকে এবং এই স্টেমে থাকে এই জিনিসগুলো, সুতরাং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বা এই দুটো কম্পাউন্ড আমি দিয়ে দিলাম, এর মাদার কম্পাউন্ডটা কি, এটা এইভাবে কিভাবে ইলেকট্রো রিঅ্যাকশন বলে, যে ইলেকট্রো রিঅ্যাকশনের মাধ্যমে বা ব্যাক রিঅ্যাকশনের মাধ্যমে আমরা এটা নিয়ে আসতে পারি। তো সুতরাং এই ধরনের কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ ওজোনোলাইসিস অফ অ্যালকিন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা আমরা দেখি, দেখো CH3 CH3 ডাবল বন্ড CH3, এরকম যদি একটা কম্পাউন্ড হয় তাহলে দেখো কিভাবে কিটোন তৈরি হয়। প্লাস O3 দিলাম, আমি O3 দিলাম, CH3 CH3 O CH3 অক্সিজেন অক্সিজেন O, দেখো অর্থাৎ দুইটা CH3 একই কার্বনে আছে যেখানে ডাবল বন্ডেড আছে, তাহলে এই CH3 এই CO, অর্থাৎ কিটোন তৈরি হবে। এখন যদি আমি এটাকে জিঙ্ক ওয়াটার এবং একটু হিট দিই, তাহলে এইভাবে ভাঙবে, হাইড্রোলাইসিস হয়ে যাবে। হাইড্রোলাইসিস হয়ে কি হবে দেখো, এই পার্টটা CH3 CO CH3, অর্থাৎ প্রোপানন বা অ্যাসিটোন তৈরি হচ্ছে, অ্যাসিটোন। আর একটা এই পার্টটা CH3 দেখো CHO ইথানল তৈরি হচ্ছে, অর্থাৎ একটা কিটোন এবং একটা অ্যালডিহাইড তৈরি হচ্ছে। তখন তুমি কিভাবে এটাকে আলাদা করবা, আর জিঙ্ক অক্সাইড তৈরি হবে, অর্থাৎ কিভাবে সেপারেট করবা, কিভাবে আমরা XY দিয়ে দিলাম, X হচ্ছে অ্যাসিটোন, কিভাবে এটা আইডেন্টিফাই করবা, অ্যালডিহাইড কিটোন কিভাবে আইডেন্টিফাই করবা, বা তোমার হচ্ছে ইন্টারকনভার্সন কিভাবে করবা, এটা অনেক ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসে। তো এইভাবে আমরা অ্যালকিনের ওজোনোলাইসিস করতে পারি। দেখো আরেকবার দেখো, কার্বন কার্বন ডাবল বন্ডের দুই কার্বনের মাঝখানে একটা অক্সিজেন প্রবেশ করছে, আর দুইটা অক্সিজেন দুইটা কার্বনের নিচে ঝুলে পড়বে এইভাবে বন্ডেড অবস্থায়, ঠিক আছে, যেটা আমি দেখালাম কিভাবে, যে O3 কে কিভাবে ভাঙলে এইভাবে হয়। তো পরবর্তীতে যদি আমরা ওয়াটার দিয়ে হাইড্রোলাইসিস করি এবং জিঙ্কের প্রেজেন্সে, তাহলে আমার জিঙ্ক অক্সিজেনটা এই অক্সিজেনটাকে নিয়ে চলে যায়, কি জিঙ্ক অক্সাইড হয়, আর CH3CHO এইভাবে ভাঙে, দেখো CH3CHO, অর্থাৎ ইথানল তৈরি হয়েছে, CH3CO আর একটা বন্ডেড দিয়ে CH3CO CH3, অর্থাৎ অ্যাসিটোন বা প্রোপানন তৈরি হয়েছে। তো এইভাবে আমরা অ্যালকিনের সহজে ওজোনোলাইসিস করে থাকি, এবং দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন। এরপর আমরা দেখো অ্যালকাইনের কিভাবে ওজোনোলাইসিস করা হয়। ওজোনোলাইসিস অফ অ্যালকাইন, ফার্স্ট যে কম্পাউন্ডে দেখো CH ট্রিপল বন্ড CH প্লাস O3, এটা কিন্তু আর ডাবল বন্ড ট্রিপল বন্ড হওয়ার কারণে একটা বন্ড ঠিকই থেকেই যায়, CH সিঙ্গেল বন্ড CH, একটা অক্সিজেন উপরে চলে যায় আর দুইটা অক্সিজেন নিচে চলে আসে, ঠিক সিম্পলি সেভাবেই হয়। কিন্তু জিঙ্ক বা ওয়াটার দিয়ে হাইড্রোলাইসিস করলে, জিঙ্ক H2O দিয়ে হাইড্রোলাইসিস করলে, ডেল্টা দিলে পরে জিঙ্ক ওই অক্সাইডকে নিয়ে চলে যায়, ঠিকই আছে, কিন্তু বাকিটা CHO বন্ড CHO, অর্থাৎ কার্বন কার্বন বন্ড ব্রেকিং হয় না, কার্বন কার্বন বন্ড ব্রেকিং হয় না, গ্লাইঅক্সাল বলে এটাকে, গ্লাইঅক্সাল তৈরি হয়, এই গ্লাইঅক্সালটা তৈরি হয়। এবং এটা দেখো ডাবল বন্ডের এই কার্বন কার্বন বন্ড কিন্তু ভাঙে না, দুইটা বন্ড ভেঙে যায়, একটা অক্সিজেন একটা বন্ডকে ভাঙে আর দুইটা অক্সিজেন নিচে এসে দুইটা ঝুলে পড়ে, তো এইভাবে দুইটা বন্ড ভাঙে আর একটা বন্ড কিন্তু থেকেই যায়, যার কারণে এইভাবে আমাদের লিখতে হয়। যেমন দেখো CHO বন্ড CHO, আর CHO বন্ড CHO, এটা তৈরি হচ্ছে, অর্থাৎ গ্লাইঅক্সাল তৈরি হচ্ছে, বা ইথান 1 to ডায়াল, অ্যালডিহাইড, এই জন্য ডায়াল, দুটো অ্যালডিহাইড গ্রুপ তৈরি হয়েছে। তো আরেকটা আমরা দেখি CH3 C ট্রিপল বন্ড CH প্লাস O3, প্রথমে দেখো CH3 C O C সিঙ্গেল বন্ড O, এখানে একটা H আছে O A,
এই যে এইভাবে তৈরি হবে। তৈরি হয়ে আমরা যদি আবার সেম ভাবে দিই জিঙ্ক H2O ডেল্টা, তোমার হচ্ছে দেখো CH3 C ডাবল বন্ড O কিটোন অ্যালডিহাইড তৈরি হয়। CH3 C ডাবল বন্ড O C ডাবল বন্ড O H, এটা হচ্ছে কিটোন, এটা হলো অ্যালডিহাইড, কিটোন অ্যালডিহাইড, কিটোনেলডিহাইড। অর্থাৎ এটা হচ্ছে প্রোপান 2 on 1L, 2 on প্রোপান বা প্রোপ 2 on 1L, প্রোপ 2 on 1L, প্রোপানন বা প্রোপান 2 on 1L, প্রোপানঅ্যালডিহাইড, প্রোপিওনঅ্যালডিহাইড, হ্যাঁ, কিটোনঅ্যালডিহাইড বলা হয় এটাকে। সুতরাং এটা হচ্ছে তোমার একটা বন্ড এইভাবে, এখান থেকে একটা বন্ড এইভাবে আসে, এখান থেকে একটা বন্ড এইভাবে আসে, সে দুটো ডাবল বন্ড হয়, আর একটা অক্সিজেন এখানে এই ইলেকট্রন দুটো নিয়ে চলে যায়, জিঙ্কের সাথে যুক্ত হয়ে জিঙ্ক অক্সাইড তৈরি হয়। আর একটা কি জিঙ্ক অক্সাইড তৈরি হয়, প্লাস জিঙ্ক অক্সাইড, ঠিক আছে। ঠিক এই পাশে যদি আরেকটা CH3 থাকতো তাহলে দুই পাশে CH3, অর্থাৎ বিউটান 1 2 3 ডাইওন তৈরি হতো। এই পাশে যদি একটা হাইড্রোজেন পড়বে CH3 থাকতো। তো এইভাবে আমরা অ্যালকাইন, অর্থাৎ অ্যালকাইনের ক্ষেত্রে ট্রিপল বন্ড, একটা কার্বন কার্বন বন্ডটা ভাঙে না। কার্বন কার্বন বন্ড যেমন এখানে যদি আমি হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হইতো তাহলে এটা কিন্তু ফর্মিক অ্যাসিডে কনভার্ট হয়ে যেত, ফার্দার অক্সিডাইজ হইলে অন্য অ্যাসিডে কনভার্ট হয়। এখানেও যদি ফার্দার অক্সিডাইজ করে ফেলো অন্য অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। কিন্তু আমরা যদি এইভাবে জিঙ্ক দিয়ে যে রিঅ্যাকশনটাকে স্টপ করে দিই তাহলে আমরা কিটোনঅ্যালডিহাইড এবং যদি প্রথম যে ইথাইন সেটা হলো অ্যালডিহাইড বা গ্লাইকোজল পাওয়া যায়। অর্থাৎ প্রাথমিক প্রাইমারি অ্যালকাইন যদি প্রাইমারি হয়ে থাকে, প্রাইমারি অর্থাৎ অ্যালকাইন যে 1 অ্যালকাইন 1 হয়ে থাকে তাহলে তোমার হচ্ছে যে লাস্টের কার্বনটা ওটা অ্যালডিহাইড গ্রুপ হবে, আর ভিতরের কার্বনগুলো সাধারণত সবসময় কিটোন হবে। যেমন আমি যদি এই কম্পাউন্ডটা করি CH3 C ট্রিপল বন্ড C CH3, তাহলে বোঝাই যাচ্ছে আমার এই কম্পাউন্ডটা হবে CH3 C ডাবল বন্ড O C ডাবল বন্ড O CH3, অর্থাৎ O3 দিলে 1 O3 দেব, 2 জিঙ্ক ওয়াটার দিব, দিয়ে হাইড্রোলাইসিস করলে পরে আমার বিউটান কি 1 2 3 ডাইওন, বিউটান 2 3 ডাইওন। সুতরাং এইভাবে দুটো কিটো গ্রুপ পাশাপাশি যুক্ত হয়েছে। যদি আমি হাইড্রোলাইসিস করে ফেলি দুটো CH3C ডাবল OH CH3C ডাবল OH হয়ে যাবে। মানে ফার্দার যদি অক্সিডাইজ করে ফেলি, ফার্দার অক্সিডাইজ করলে ইথানয়িক 2 অণু 2 মোলস ইথানোয়িক অ্যাসিড পাওয়া যাবে। সুতরাং এটা সিম্পল রিঅ্যাকশন, অর্থাৎ এটা ওজোনোলাইসিস অফ অ্যালকাইন। এরপরে দেখো একটা রিঅ্যাকশন আছে যেটা অ্যালকাইন দেয় কিন্তু অ্যালকিন দেয় না এবং অ্যালকেনও দেয় না, ঠিক আছে। যেমন CH ট্রিপল বন্ড CH, আরেকটা রিঅ্যাকশন দেখো CH ট্রিপল বন্ড CH প্লাস অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট, যেটা আমি সেপারেশনে দেখাইছিলাম, বা অ্যালকাইন 1 why acidic, why alkyne 1 is acidic, সেই কোশ্চেনের অ্যানসারে আমরা বলেছিলাম ডায়ামিন নাইট্রেট, ডায়ামিন সিলভার নাইট্রেট অথবা অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট দিলে পরে কি হয়, 2 অণু সিলভার, 2 মোল সিলভার C ট্রিপল বন্ড C এই হাইড্রোজেনকে রিপ্লেস করে দেয়, অর্থাৎ এখানে হাইড্রোজেন রিপ্লেস হয়ে যায়, H+ আকারে সরে যায়। সেইজন্য এটা একটা অ্যালকাইন 1 বা ইথাইন অ্যাসিডিক কম্পাউন্ড প্লাস অ্যামোনিয়াম নাইট্রেট NH4 NO3 প্লাস অ্যামোনিয়া গ্যাস আকারেও বের হয়ে যায়। তো সুতরাং দিস ইজ সিলভার অ্যাসিটানিলাইট, সিলভার অ্যাসিটানিলাইট, অ্যাসিটানিলাইট, সিলভার অ্যাসিটানিলাইট, হোয়াইট প্রেসিপিটেট, হোয়াইট PPT, হোয়াইট প্রেসিপিটেট ফর্ম করবে। এই রিঅ্যাকশনটা আমরা যদি এরকম CH3 C ট্রিপল বন্ড CH প্রোপাইনের সাথে দিই, যেমন ডায়ামিন সিলভার ক্লোরাইড অর্থাৎ অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট হোয়াইট প্রেসিপিটেট ফর্ম করে, কিন্তু অ্যামোনিয়াকাল কিউ প্লাস ক্লোরাইড কিন্তু রেড প্রেসিপিটেট ফর্ম করে, অর্থাৎ কিউ প্লাস ডায়ামিন কিউ প্লাস ক্লোরাইড যদি দিই তাহলে পরে কিউ প্লাস অ্যাসিটানিলাইটেড C ট্রিপল বন্ড C ডট Cu প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস অ্যামোনিয়া গ্যাস আকারেও বের হয়, অর্থাৎ কিউ প্লাস অ্যাসিটানিলাইডের রেড প্রেসিপিটেট ফর্ম করে, রেড PPT ফর্ম করে। এটাও একটা সেকেন্ড টাইপ রিঅ্যাকশন যেটা অ্যালকেন এবং অ্যালকিন cannot give this reaction,
because alkene এবং alkane is not acidic is not but has no acidic properties, or but in alkyne one or ethine has acidic properties. That's why this alkyne can give this reaction, but alkene and alkane can't. Okay, so alkyne 1 by alkene ethine give this reaction, or this is another types of reaction. ইথেন এবং ইথাইন এবং প্রোপাইন এই রিঅ্যাকশনটা তোমরা দেখলা, যে রিঅ্যাকশন দিয়ে আমরা বুঝতে পারি যে অ্যালকাইন 1 অ্যাসিডিক। ওকে, আরো কিছু প্রপার্টিজ আছে, আরো কিছু রিঅ্যাকশন আছে, যেমন প্রত্যেককে অ্যালকিন এবং অ্যালকাইন প্রত্যেককে কি রিঅ্যাকশন দিবে? কম্বাশন রিঅ্যাকশন দিবে। অর্থাৎ যেমন আমি যদি একটা রিঅ্যাকশন বলি C5H10 প্লাস O2 কি হবে? কার্বন ডাই অক্সাইড প্লাস H2O প্লাস হিট এনার্জি। ব্যালেন্স করবা কিভাবে? 5, তাহলে এখানে 5 দাও, এখানে কত 10, 5 দাও, 5 10 হয়ে গেল, 5 আর 5 10 15, তাহলে 15/2 দিয়ে দাও, তাহলে আমার ব্যালেন্স হয়ে গেল। অর্থাৎ ব্যালেন্সও আমরা ইজিলি মাল্টিপ্লিকেশন সিস্টেমে করে ফেলতে পারি। আরেকটা জেনারেল ইকুয়েশন ছিল তোমাদের 19 এ CxHy প্লাস x প্লাস y/4 O2 tends to x CO2 plus y/2 H2O, ঠিক আছে? তো এটা একটা জেনারেল ইকুয়েশন, দা কম্বাশন রিঅ্যাকশন অফ হাইড্রোকার্বন। এই রিঅ্যাকশন দিয়ে মানে xy এর ভ্যালু দিয়ে আমি ইজিলি যে কোনো হাইড্রোকার্বনের কম্বাশন রিঅ্যাকশনটাকে এইভাবে ব্যালেন্স করে ফেলতে পারি। যেমন এখানে দেখে এই রিঅ্যাকশনটা ব্যালেন্স করো, C5H10, তার মানে x এর ভ্যালু 5, y এর ভ্যালু 10, তাহলে 5 প্লাস 10/4, তাহলে কত হয় দেখো? 10/4 মানে 4 কমন যায়, 4 5 20 আর 15, তাহলে 15/2, ঠিক আছে? 30/4 তো, তাহলে 15/2, তাহলে 15/2 চলে আসলো। আর এখানে দেখো x এর ভ্যালু 5 আর এখানে দেখো 10/2 মানে 5 5 গুণে 10, তার মানে 5H2। অর্থাৎ আমরা যে কোনো হাইড্রোকার্বনের রিঅ্যাকশনটাকে জেনারেল পদ্ধতিতে তোমার কি করতে পারি? ব্যালেন্স করে ফেলতে পারি। যে কোনো কম্বাশন রিঅ্যাকশনকে আমরা ব্যালেন্স করে ফেলতে পারি। তো these are the reactions of alkene and alkyne. আর অ্যালকেনের কিছু রিঅ্যাকশন আছে যেগুলো তত বেশি ইম্পর্টেন্ট না, তারপর আমরা একটু বলি। দেখো অ্যালকেনের যে রিঅ্যাকশন, যেমন তোমরা 19 এ করে আসছো, কম্বাশন রিঅ্যাকশন শো করে। অ্যালকেন ইজ কল্ড, যেহেতু প্যারাফিন, অর্থাৎ অ্যালকেনের অ্যাফিনিটি লেস, অর্থাৎ রিঅ্যাকশনে সে পার্টিসিপেট করতে চায় না, বাট কিছু রিঅ্যাকশন করে। সেটা যেমন দেখো কি করে? কম্বাশন রিঅ্যাকশন শো করে এবং সাবস্টিটিউশন রিঅ্যাকশন শো করে। সাবস্টিটিউশন রিঅ্যাকশন যেমন তোমরা করছো মিথেন প্লাস ক্লোরিন, ইউভিডিসো, মিথাইল ক্লোরাইড, তারপরে ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম, তারপরে টেট্রাক্লোরোমিথেন তৈরি করে এবং সেগুলোর ব্যবহার তোমরা জানো অনেক বেশি প্রচুর। তারপর আবার মিথেনকে আমরা অক্সিজেন দিয়ে পার্শিয়ালি করে মিথেনল বানাতে পারি, আবার পার্শিয়ালি অক্সিডাইজ করে মিথানোইক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিডে কনভার্ট করতে পারি। হ্যাঁ, সুতরাং মিথেন থেকে সাধারণত আমরা বাণিজ্যিকভাবে মিথেনলটা বানাই সিলভার এবং 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে পরে তোমার মিথেন থেকে সহজে অক্সিডাইজড হয়ে মিথানলে পরিণত হয়, অর্থাৎ অ্যালডিহাইডে পরিণত হয়, মিথানল ফর্মালডিহাইডে পরিণত হয়। তো এই হলো অ্যালকিন এবং অ্যালকাইনের রিঅ্যাকশন। হ্যাঁ, আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।